মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিসাইল বৃষ্টি। রাতের আঁধারে আকাশ কেঁপে উঠল। একটা নয়, দুটো নয়, একসাথে 18টি সামরিক ঘাঁটিতে আঘাত। ব্যালিস্টিক মিসাইল, সুইসাইড ড্রোন, একের পর এক বিস্ফোরণ। ইরান ঘোষণা দিল এটা শুধু শুরু। মধ্যপ্রাচ্য এখন দাউ দাউ করে জ্বলছে। জর্ডানের মুয়াফাক সালতি এয়ারবেস, আমেরিকার F-35, F-15, F-16 যুদ্ধ বিমানের মূল আস্তানা। ইরান সরাসরি এখানে 12টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দিল। শুধু তাই নয়, কাছেই ওজরাক এয়ারবেস, সেটার কমান্ড সেন্টারও নিশানায়। একটাই বার্তা, আমেরিকার সামরিক শক্তির হৃদয়ে আঘাত করো। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGC এই অভিযান পরিচালনা করেছে। তারা বলছে এটা মাত্র প্রথম পর্যায়, বড় আঘাত আসছে। কুয়েত, বাহরাইনে আগুন। শুধু জর্ডান না, কুয়েতের আলী আল সালাম এয়ারবেসে আঘাত, আহমেদ আল জাবের এয়ারবেসে আঘাত, বাহরাইনের শেখ ইসা এয়ারবেসে আঘাত। IRGC আরও দাবি করল বাহরাইনে মোতায়েন আমেরিকান নেভির 5th ফ্লিটের সদর দপ্তরও লক্ষ্য করা হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ধ্বংস, যোগাযোগ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। সুইসাইড ড্রোন ছুটেছে 5th ফ্লিটের দিকে। ইরাকও বাদ যায়নি, উত্তর ইরাকের হারার এয়ারবেসেও মিসাইল পড়েছে। এক রাতে জর্ডান, কুয়েত, বাহরাইন, ইরাক 4টি দেশে একযোগে আক্রমণ। কেন ইরাক? আমেরিকা আগে মারল। প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ ইরাকে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। 49টি টমাহক ক্রুজ মিসাইল আঘাত করেছে ইরানের সামরিক স্থাপনায়। হরমুজ প্রণালীর কাছের এয়ার ডিফেন্স সিস্টেম, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, রাডার সাইট সব ধ্বংস। ট্রাম্পের হুঁশিয়ারি ছিল স্পষ্ট, আলোচনায় না বসলে আরো কঠিন মার খাবে ইরান। ইরান সে মারের জবাব দিল। দ্বিগুণ রাগে হরমুজ বন্ধ, বিশ্ব কাঁপছে। এবার সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণাটা এলো। ইরানের কাতাম আলিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার ঘোষণা করলো হরমুজ প্রণালী এখন থেকে সম্পূর্ণ বন্ধ। তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক জাহাজ কেউ পার হতে পারবে না। যে চেষ্টা করবে তাকে নিশানা করা হবে। এই একটা ঘোষণাতে বৈশ্বিক বাজার টলে উঠল। হরমুজ মানে কি বোঝেন? বিশ্বের তেলের প্রায় 20% এই সরু পথ দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরান, UAE সবার তেল এই পথে। এই পথ বন্ধ মানে বিশ্ব জ্বালানি সংকট, মানে অর্থনীতিতে ধস। পারস্য উপসাগরে ইতিমধ্যে সংঘর্ষের খবর আসছে। হাঙ্গাম ও কেশ দ্বীপে বিস্ফোরণ, বন্দর আব্বাস, মিনাব, মুর, সির সহ একাধিক শহরে এয়ার ডিফেন্স সক্রিয়। যুদ্ধ এখন শুধু আকাশে নয়, সমুদ্র। আগের রাতেও মেরেছিল ইরান, এটা প্রথম নয়। ঠিক একদিন আগে 10 জুন রাতেও IRGC একই কাজ করেছে। জর্ডানের আজরা এয়ার বেজে দূরপাল্লার মিসাইল, বাহরাইনের 5th ফ্লিটের ড্রোন, কুয়েতের আলী আল সালেম বেজে আঘাত। সেবার ইরান দাবি করেছিল 21টি আমেরিকান লক্ষ্যবস্তুর মধ্যে 4টি ধ্বংস করেছে। জর্ডানে F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার উড়িয়ে দিয়েছে। 2 রাত একের পর এক আঘাত, থামার কোনো লক্ষণ নেই। পুরো অঞ্চলকে নরকে পরিণত করব। IRGC অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি এখন হুমকি দিচ্ছেন। তার ভাষায়, পুরো অঞ্চলকে নরকে পরিণত করা হবে। এটা শুধু বড় কথা নয়, ইরান দেখিয়ে দিচ্ছে একযোগে 4টি দেশে আঘাত করার ক্ষমতা তাদের আছে। মিসাইল আছে, ড্রোন আছে, সাহস আছে। 90%, এক সংখ্যায় দুনিয়া কাঁপালো তেহরান। সংখ্যাটা ছোট, মাত্র 2টো সংখ্যা, কিন্তু এই দুটো অঙ্ক উচ্চারণ করতেই ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে, তেল আবিবের বুক কেঁপে উঠেছে, আর বিশ্বের কূটনৈতিক মহলে পড়েছে ভূমিকম্পের ঢেউ। 90%। ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই একটি পোস্টে লিখলেন, আবার হামলা হলে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। কথাটা যেন বাতাসে ছুড়ে দেয়া একটি জ্বলন্ত মশাল। 90% মানে কি? কেন এত ভয়? পরমাণু বিজ্ঞানের হিসাবে 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে অস্ত্র মানের উপাদান। পারমাণবিক বোমা বানাতে এই মাত্রার বিশুদ্ধতা লাগে। 60% পর্যন্ত গেলে সীমিত মাত্রার ডার্টি বম্ব তৈরি সম্ভব, কিন্তু 90% পৌঁছালে সেটা আর ডার্টি বম্ব নয়, সেটা হিরোশিমার ভাষায় কথা বলে। ইরানের হাতে এখনই রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়াম। মার্কিন গোয়েন্দা সংস্থার নিজস্ব মূল্যায়ন বলছে, এই মজুদ যতক্ষণ আছে ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর 60 থেকে 90% যাওয়া প্রযুক্তিগতভাবে মাত্র একটি ছোট পদক্ষেপ। সেই ছোট পদক্ষেপের হুমকিটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় ভূমিকম্পের কারণ। চাপের জবাবে পাল্টা চাপ, তেহরানের পুরনো কৌশল, নতুন শক্তি। ঘটনার পটভূমিটা বোঝা দরকার।
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটনে। সেই প্রস্তাবে ছিল একাধিক শর্ত: যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীতে সার্বভৌম কর্তৃত্ব, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হেজবুল্লাহ হুথি পপুলার মোবিলাইজেশন ফোর্সের ওপর হামলা বন্ধ। শর্তগুলো কঠিন, কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট। এগুলো দাবি নয়, ন্যূনতম প্রাপ্য। ট্রাম্প সেই প্রস্তাব ছুঁড়ে ফেললেন, ঘোষণা দিলেন যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। নেতানিয়াহু কানে কানে জানিয়ে দিলেন ইরানের শর্ত মানা যাবে না। ওয়াশিংটন ভেবেছিল চাপে পড়ে তেহরান নরম হবে। হিসাব উল্টো হলো। পরদিনই এলো পারমাণবিক হুঁশিয়ারি। ইরান বলল আবার হামলা হলে 90%। কূটনীতির ভাষায় বললে এটা পাল্টা চাপের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধক্ষেত্রে যা পারেনি, আলোচনার টেবিলে সেই কাজটাই করে দিল একটা সংখ্যা। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা হয়তো চাপ সৃষ্টির কৌশল, বাস্তব প্রয়োগের চেয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, বাস্তব প্রয়োগ হোক বা না হোক, এই হুমকির মূল্য কি কম? যে দেশের হাতে আছে 60% সমৃদ্ধ 400 কেজি ইউরেনিয়াম, যার পারমাণবিক স্থাপনাগুলো বোমায় পুরোপুরি ধ্বংস হয়নি, যে দেশের বিজ্ঞানীরা এই প্রযুক্তির দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, সেই দেশ যখন 90% কথা বলে, তখন সেটাকে নিছক ভাষণ ভাবলে বোকামি হবে। ট্রাম্প বলেছিলেন মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা গুড়িয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দাদের নিজস্ব মূল্যায়ন ভিন্ন কথা বলছে। উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অক্ষত থাকলে ক্ষমতা কমেনি বলেই তাদের মত। ইরানের পারমাণবিক হুমকির পাশাপাশি হরমুজ প্রণালীর প্রশ্নটাও ঘুরছে। বিশ্বের 1/5 তেল ও গ্যাস চলে এই পথে। ইরান সেই পথ বন্ধ রাখার ক্ষমতা রাখে, এটা এখন কারো অজানা নয়। যুদ্ধবিরতির শর্তে হরমুজে সার্বভৌম কর্তৃত্বের দাবি রেখেছে তেহরান। এটা শুধু সামরিক দাবি নয়, এটা অর্থনৈতিক অস্ত্র। বিশ্ব অর্থনীতির চেক পয়েন্ট যার হাতে, তার দাবি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গোয়েন্দার চোখে গোয়েন্দাগিরির ফাঁদ পাতা হয়, এই সত্য আমেরিকা হাড়ে হাড়ে টের পেয়েছে মনিকা উইটের কাণ্ডে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনের কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার, অর্থাৎ যার কাজই ছিল শত্রুর চর ধরা, সেই মনিকা উইট নিজেই হয়ে গেলেন ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ। 2013 সালে তেহরানে পালিয়ে যাওয়ার 1 দশকেরও বেশি সময় পরে FBI এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করে তাকে খুঁজছে। কিন্তু এই খোঁজাখুঁজির পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ কাহিনী। কিভাবে ইরান নিজের শত্রুর ঘর থেকেই তুলে আনলো সবচেয়ে ধারালো অস্ত্র। মনিকা উইট কোনো সাধারণ কর্মকর্তা ছিলেন না। 2003 থেকে 2008 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের একাধিক অতি গুরুত্বপূর্ণ মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন। আমেরিকার গোয়েন্দা জগতের ভেতরের খবর, গোপন তথ্য সংগ্রহ পদ্ধতি, এজেন্টদের পরিচয় সবকিছুই ছিল তার নখদর্পণে। দর্পণে। এই মানুষটাকেই ইরান সুকৌশলে নিজেদের দলে টেনে নিয়েছে। যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স 2019 সালে অভিযোগ করেছিলেন ইরান অত্যন্ত সুচিন্তিতভাবে মনিকাকে নিজেদের পক্ষে নিয়ে এসেছে। 2012 থেকে 2015 সালের মধ্যে তিনি ইরানি গোয়েন্দাদের সাথে লিপ্ত হন এবং আমেরিকার জাতীয় প্রতিরক্ষার সাথে সম্পর্কিত অতি গোপনীয় নথি ও তথ্য সরবরাহ করেন। শুধু তাই নয়, একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় ফাঁস করে দেন তিনি, যার ফলে সেই কর্মকর্তার জীবন সরাসরি হুমকির মুখে পড়ে। মনিকাকে ইরান যেভাবে কাজে লাগিয়েছে সেটাই তেহরানের কৌশলী মাথার সবচেয়ে বড় প্রমাণ। তেহরানে পালিয়ে যাওয়ার পর ইরানি কর্মকর্তারা তাকে বসিয়ে রাখেনি, ঘরবাড়ি দিয়েছে, কম্পিউটার সরঞ্জাম দিয়েছে, সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। শুধু একটাই শর্তে, কাজ চালিয়ে যাও। দীর্ঘমেয়াদী বিনিয়োগে ইরানের এই দক্ষতা চমকে দেওয়ার মতো। যখন পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে কোণঠাসা করার চেষ্টা করছিল, তখন তেহরান চুপচাপ শত্রুর ঘরের ভেতর থেকেই গড়ে তুলছিল নিজের প্রতিরক্ষার ঢাল। মনিকা উইট সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল পালক। আমেরিকার সবচেয়ে গোপনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি ফাঁস হয়ে গেছে তেহরানের কাছে। অর্থাৎ আমেরিকা কিভাবে ইরানের উপর নজর রাখে, কোথায় তার এজেন্ট আছে, কি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে, সবকিছুর মানচিত্র এখন তেহরানের হাতে। এই সুবিধা অর্থে কেনা যায় না, অস্ত্র দিয়ে জেতা যায় না। এটা পাওয়া যায় কেবল সঠিক মানুষকে সঠিক সময়ে পাশে পাওয়ার মাধ্যমে। 1 দশকেরও বেশি সময় পরে FBI এখন $2 লাখ পুরস্কার ঘোষণা করছে। ওয়াশিংটনে কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ওয়াইরজবেকি বলছেন FBI তাকে ভুলে যায়নি, কিন্তু এই কথা বলতে বলতে স্পষ্ট হয়ে যাচ্ছে আসল সত্যি, FBI তাকে ধরতে পারছে না। ইরানের সংকটময় মুহূর্তে এই ঘোষণার সময়কাল কিন্তু কাকতালীয় নয়। মার্কিন ইসরায়েলি যুদ্ধের পর ইরানের ভেতরের পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন হয়তো ওয়াশিংটন ভাবছে এই সুযোগে মনিকার কোনো তথ্য পাওয়া যাবে কিংবা ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করা যাবে। কিন্তু তেহরান এই চাল আগেই বুঝে নিয়েছে।
মনিকার কোনো আইনজীবী আছেন কিনা তা এখন অস্পষ্ট, কারণ তার সেই প্রয়োজনও নেই। ইরানের ছত্রছায়ায় তিনি এখন নিরাপদ। আমেরিকার পুরস্কারের টাকা তার কাছে পৌঁছানোর কোনো পথ নেই। উপসাগরের বুকে যখন আগুন জ্বলছে, তখন কে মিত্র আর কে শত্রু সেই হিসাব মেলানো ভার। ইরানের প্রায় ৩,০০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দুবাই আর আবুধাবির আকাশ ছিঁড়ে পড়েছে। বন্দর, বিমানবন্দর, হোটেল, টাওয়ার কিছুই রেহাই পায়নি। সংযুক্ত আরব আমিরাত রাতারাতি রণক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু সেই ঘর পোড়া মানুষ শুধু ছাই গুনেনি, পাল্টে আঘাত করেছে চুপিসারে, আড়ালে, কাউকে না জানিয়ে। এই হলো মধ্যপ্রাচ্যের আসল চেহারা। ওয়াল স্ট্রিট জার্নাল পর্দা সরিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে, সংযুক্ত আরব আমিরাতে এই যুদ্ধে নীরব দর্শক ছিল না। সরাসরি সামরিক হামলা চালিয়েছে ইরানের মাটিতে। পশ্চিমা যুদ্ধ বিমান ও অত্যাধুনিক নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করে এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরের লাভান দ্বীপে ইরানের একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। সেই হামলায় বিশাল আগুন লেগেছিল। শোধনাগারের বড় অংশ মাসের পর মাসের জন্য অকেজো হয়ে পড়েছে। আমিরাত একটিও কথা বলেনি, স্বীকার করেনি, অস্বীকারও করেনি। কিন্তু যে বিষয়টি আরও চমকে দেওয়ার মতো, সেটি হলো এই হামলা হয়েছিল ঠিক সেই সময়ের কাছাকাছি যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছিলেন। একদিকে শান্তির কথা, অন্যদিকে লাভান দ্বীপে ধোঁয়া উঠছে। এই দুমুখ খেলার নাম আধুনিক কূটনীতি। মোহাম্মদ বিন জায়েদের হিসাব মেলেনি। ইরান যখন প্রথম আঘাত করে, আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ সৌদি আরব ও কাতারকে একজোট করতে ছুটেছিলেন। তার হিসাব ছিল সহজ। উপসাগরীয় দেশগুলো একসঙ্গে দাঁড়ালে ইরান দুবার ভাববে, সবাই মিলে পাল্টা মারলে ইরানের ঘুম ছুটে যাবে। কিন্তু রিয়াদ নাকচ করে দিল। কাতার পিছিয়ে গেল, বাহরাইন ও কুয়েত সৌদি আরবের পথ ধরল। ওমান তো আগে থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকায়। কেউ কেউ মোহাম্মদ বিন জায়েদকে সরাসরি বলে দিয়েছে, এটা আমাদের যুদ্ধ নয়। আঘাতের পর আঘাত সামলে একা দাঁড়িয়ে থাকা আমিরাতের জন্য এই বার্তা ছিল কানে গরম সীসা ঢালার মতো। রিয়াদ আমিরাতের যৌথ হামলার প্রস্তাবকে উস্কানিমূলক বলে উড়িয়ে দিয়েছে। তারা বেছে নিয়েছে শুধু প্রতিরক্ষামূলক অবস্থান, কূটনীতি ও ঢাল তলোয়ার নয়। এই কৌশলগত বিভেদ সৌদি আমিরাত সম্পর্কে আগে থেকে যে ফাটল ছিল তাকে ফাটিয়ে খাদে পরিণত করেছে। কাতার পরিস্থিতি আরো জটিল। রাস লাফান গ্যাস টার্মিনালে ইরানের হামলার পর দোহায় ক্ষণিকের জন্য পাল্টা আঘাতের কথা ভাবা হয়েছিল, কিন্তু শেষমেশ ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে সংঘর্ষ নয়, মধ্যস্থতা। তাদের এলএনজি রপ্তানি আর বিদেশি সামরিক ঘাঁটি ইরানের নিশানায়, তাই আগুনে ঘি না ঢালাই শ্রেয়। নেতানিয়াহুর গোপন সফর। এই যুদ্ধের আরেকটি অধ্যায় এখন সামনে এসেছে, যা এক বিস্ময়। অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। পর্দার আড়ালে ইসরায়েল ও আমিরাত যে কত গভীরে হাত মিলিয়েছে, এই তথ্যগুলো তারই ছবি আঁকছে। ইসরায়েল শুধু কূটনীতিই করেনি, আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠিয়েছে আমিরাতে। আব্রাহাম চুক্তির পর এটাই দুই দেশের সবচেয়ে বড় প্রত্যক্ষ প্রতিরক্ষা সহযোগিতা। এপ্রিলের শেষে আমিরাত সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক জোট থেকে বেরিয়ে গেছে। এখন শোনা যাচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি থেকেও সরে আসার কথা ভাবছে আবুধাবি। 4 সপ্তাহের বেশি সময় ধরে ইরান সৌদি আরবের তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বসাল। কমপক্ষে 4টি শক্তি অবকাঠামো ধুলোয় মিশলেও কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আর রিয়াদ কি করলো? ইরানের রাষ্ট্রদূতকে একবার ডাকলো, উদ্বেগ প্রকাশ করলো, সংযম দেখাতে বলল সবাইকে, মানে আক্রমণকারী ও আক্রান্ত দুই পক্ষকে। যেন ঘরে আগুন লাগলে দমকলকে বলা হচ্ছে একটু আস্তে পানি ঢালো। এটা দুর্বলতা নয়, এটা রাজনৈতিক কাপুরুষতা। আর এই কাপুরুষতার মধ্যেই লুকিয়ে আছে ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক জয়। 8 এপ্রিলের যুদ্ধবিরতির পরদিন সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি 5টি উপসাগরীয় দেশে ফোন করলেন। কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার ও আরব আমিরাত। এই 5 দেশের প্রত্যেককে ইরান সপ্তাহের পর সপ্তাহ আঘাত করেছে। কেউ ফোন ধরল না, শুধু সৌদি আরব ছাড়া। যে দেশ সবচেয়ে বেশি মার খেয়েছে সেই আক্রমণকারীর ফোন তুলল। এর চেয়ে বড় নতজানু হওয়ার দৃশ্য আর কি হতে পারে? আরব আমিরাত কিন্তু ভিন্ন পথ নিল, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো। ইসরায়েলের আয়রন ডোম নিল, পাল্টা হামলা করলো, গোপনে হলো। আর সৌদি আরব বড় ভাই সেজে বসে রইল মাঝখানে, নিরপেক্ষ সালিশির ভূমিকায়, যেন সে আক্রান্ত নয়, বিচার।
সৌদি প্রিন্স তুর্কি আল ফয়সাল এর পক্ষে যুক্তি সাজালেন। ইরানের সঙ্গে যুদ্ধে না গিয়ে মোহাম্মদ বিন সালমান আসলে ইসরায়েলের ফাঁদ এড়িয়েছেন। তার দাবি, যুদ্ধে জড়ালে ইসরায়েল একমাত্র শক্তি হিসেবে দাঁড়িয়ে যেত। ইরানের ক্ষমতার প্রতি এই নমনীয়তার পাশাপাশি ইসরায়েলের প্রতি সৌদি আরবের মনোভাব ক্রমে কঠোর হচ্ছে। সোমালিল্যান্ডে ইসরায়েল একজন অনাবাসিক রাষ্ট্রদূত নিযুক্ত করল। কূটনীতির ভাষায় এটা তুচ্ছ ঘটনা। রিয়াদ 13টি আরব ও ইসলামী দেশকে নিয়ে যৌথ নিন্দা জানালো। 2015 থেকে শুরু করে বছরের পর বছর সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগুচ্ছিল। 7 অক্টোবরের পরেও সৌদি কর্তারা বলছিলেন গাজা যুদ্ধ থামলেই স্বাভাবিকীকরণ হবে, কিন্তু 2025 সালের গ্রীষ্মে বদলে গেল দৃশ্যপট। সরকার নিয়ন্ত্রিত মিডিয়া সুর বদলালো। এখন দাবি হলো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র না হলে কোনো কথাই নেই। যে দাবি রাজনৈতিকভাবে অসম্ভব, সেটাকে শর্ত বানানো মানে আলোচনার দরজাই বন্ধ করে দেয়া। 2026 সালের প্রথম প্রান্তিকে সৌদি বাজেট ঘাটতি রেকর্ড $34 বিলিয়ন। ভিশন 2030 অনেকটাই কাগজে স্বপ্ন হয়ে পড়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বের হওয়ার পথ মিলছে না, কিন্তু ইরান এই পুরো সমীকরণে লাভবান। শত্রু যদি নিজেই বিভ্রান্ত হয়, নিজেই দ্বিধায় পড়ে, নিজেই সুযোগ ছেড়ে দেয়, তাহলে যুদ্ধ না করেও জেতা যায়। সৌদি আরবের এই দোদুল্যমান নীতি তেহরানের জন্য সোনায় সোহাগা। একদিকে হামলা করো, অন্যদিকে ফোন করো, রিয়াদ দুটোতেই সাড়া দেয়। সৌদি আরবের নেতৃত্ব এখন এমন বন্ধুর মুখোমুখি হতে ভয় পাচ্ছে ইরানের, ভয় পাচ্ছে নিজের দুর্বলতার আয়নার। আর সেই ভয়ের সুযোগ নিয়ে ইরান তার আঞ্চলিক দাপট পাকা করছে, একটি ক্ষেপণাস্ত্র না ছুড়ে শুধু ফোনের ওপারে থেকে। সময় যেন গলা টিপে ধরেছে বিশ্ব রাজনীতির, আর সেই চাপের মাঝখানে দাঁড়িয়ে দাবার বোর্ডের রাজা হয়ে নিজের চালটা দিয়েছে ইরান। কিন্তু সেই চাল দেখে মুখ গোমরা করে বসে আছে আমেরিকা। তাদের চোখে এই প্রস্তাব শুধু ধোঁয়া, আগুন নয়। তেহরানের নতুন প্রস্তাব এসেছে, কিন্তু ওয়াশিংটনের কাছে তা যেন কোনো শক্ত সমাধান নয়, কোনো দৃঢ় অঙ্গীকার নয়। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলছে এতে নেই সংকটের মেরুদণ্ড ভাঙার মতো কিছু, নেই এমন কোনো প্রতিশ্রুতি যা যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে। অন্যদিকে ইরান যেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক প্রাচীন পাহাড়। চাপ আসছে, হুমকি আসছে, তবুও মাথা নত করছে না, বরং নিজের শর্তেই খেলতে চাইছে খেলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখে এখনো চুক্তির স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নে বারবার ফাটল ধরাচ্ছে বাস্তবতা। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে বড় কোনো ছাড় দিতে নারাজ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রতিশ্রুতি নেই মজুদ হস্তান্তরের স্পষ্ট ঘোষণা। ফলে ট্রাম্প এখন দাঁড়িয়ে আছেন দোলাচলে, কলম নাকি বোমা। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জরুরি বৈঠকের ডাক, সেটাই যেন আগুনে ঘি ঢালার মতো। কারণ এই বৈঠক শুধু আলোচনা নয়, যুদ্ধের ছায়াও বহন করছে। মার্কিন কর্মকর্তাদের কণ্ঠে শোনা যাচ্ছে কঠোর হুঁশিয়ারি, কথা না হলে বোমাই কথা বলবে। কিন্তু এখানেই গল্পে আসে মোড়। ইরান জানে যুদ্ধ মানেই শুধু ধ্বংস নয়, তা এক ধরনের মানসিক খেলা। তাই তারা প্রস্তাব দিয়েছে, কিন্তু পুরো দরজা খুলেনি। পারমাণবিক অস্ত্র না বানানোর আশ্বাস দিয়েছে, কিন্তু নিজের শক্তির মেরুদণ্ড ভাঙেনি। যেন বলছে, আমরা আলোচনায় আছি, কিন্তু মাথা নিচু করে নয়। এই কৌশলে ইরানকে আলাদা করে দেয়। তারা জানে কখন হাত বাড়াতে হয় আর কখন মুঠি শক্ত করতে হয়। এদিকে মাঠের বাইরে আরেক খেলা চলছে। ইসরায়েলে একের পর এক মার্কিন কার্গো বিমান নামছে। জার্মান ঘাঁটি থেকে উড়ে আসে এসব বিমানে রয়েছে যুদ্ধের সরঞ্জাম। বাইরে থেকে দেখলে মনে হয় নীরব প্রস্তুতি, কিন্তু ভেতরে ভেতরে যেন ঝড় জমছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে এটা শুধু সরঞ্জাম পরিবহন নয়, বরং সম্ভাব্য যুদ্ধের প্রাক্কাল। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই সরাসরি কিছু বলছে না, তবুও চোর পালালে বুদ্ধি বাড়ে পরিস্থিতি দেখে অনেকেই আঁচ করছে বড় কিছু ঘটতে পারে। তবে এই দাবার খেলায় ইরান যেন এক ধাপে গিয়ে, কারণ তারা শুধু প্রতিরক্ষা নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধেও পারদর্শী হয়ে উঠেছে। তারা জানে আমেরিকার সময় কম, রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমীকরণ সব মিলিয়ে ট্রাম্পই হয়তো বেশি চাপে। তেহরান তাই বারবার ইঙ্গিত দিচ্ছে সময় তাদের পক্ষে। তারা তাড়াহুড়ো করছে না, বরং ধীরে হিসেব কষে এগোচ্ছে, যেন এক অভিজ্ঞ খেলোয়াড় যে জানে কখন আঘাত করতে হয়। মার্কিন কর্মকর্তারা বলছেন ইরানের দ্রুত পাল্টা প্রস্তাব আসা মানেই তারা ভয় পাচ্ছে। কিন্তু এই ভয় কি সত্যি, নাকি সেটাও কৌশলের অংশ? কারণ ইতিহাস বলছে ইরান সহজে পিছু হটার দেশ নয়। চাপ যতই বাড়ুক, তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অবস্থান ধরে রাখে। লোহা গরম থাকতেই আঘাত, এই নীতি তারা যেমন জানে, তেমনি জানে কখন ঠান্ডা মাথায় অপেক্ষা করতে হয়। রামাত ডেভিড নামটা হয়তো অনেকের কাছে নতুন,
কিন্তু ইসরায়েলের সামরিক মানচিত্রে এটি এমন এক ঘাঁটি যাকে বলা হয় আকাশ যুদ্ধের অন্যতম স্নায়ু কেন্দ্র। আর সেই ঘাঁটিকেই ঘিরে এবার নতুন বার্তা পাঠিয়েছে ইরান। সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হোক কিংবা ধ্বংসাবশেষের আঘাত, ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধের ময়দানে একটি পুরনো প্রবাদ আছে, ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছে। রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পৌঁছে যাওয়া যেন সেই ধোঁয়ারই আরেকটি ইঙ্গিত। ইসরায়েলি সূত্র স্বীকার করেছে ইরানের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রামাত ডেভিডের একটি স্থাপনায় আঘাত করেছে। ঘটনাটি হয়তো সরাসরি হামলা নয়, কিন্তু বার্তাটি ছিল একেবারে সরাসরি। ইরান যেন বলতে চেয়েছে, আমাদের হাত কতদূর পৌঁছাতে পারে সেটি আর কল্পনার বিষয় নয়। রাতের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। আর সেই দাবির পরপরই ইসরায়েলের অভ্যন্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে রামাত ডেভিড বিমান ঘাঁটির নাম। বলা হয়ে থাকে, যুদ্ধ শুধু গোলা বারুদের লড়াই নয়, এটি মনস্তত্ত্বেরও লড়াই। আর সেই মনস্তাত্ত্বিক যুদ্ধে ইরান যেন ক্রমেই নতুন নতুন চাল দিচ্ছে। রামাত ডেভিড বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশ এই ঘাঁটির ওপর নির্ভরশীল। ফলে সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পৌঁছে যাওয়া সামরিক বিশ্লেষকদের কাছে শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা বলয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার মতো ঘটনা। ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেদের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিয়ে গর্ব করে এসেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় দুর্ভেদ্য বলেই প্রচার করা হয়। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক সময় প্রচারণার দেয়ালে ফাটল ধরিয়ে দেয়। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তদন্ত শুরু করেছে। কিভাবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এত গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে পৌঁছালো, প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করেছে, কোথাও কোনো দুর্বলতা ছিল কিনা, সবকিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তেহরান এই ঘটনাকে নিজেদের কৌশলগত সাফল্যের অংশ হিসেবেই দেখছে। কারণ যুদ্ধের ভাষায় কখনো কখনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিপক্ষকে সতর্কবার্তা দেয়া। ইরান বহুদিন ধরেই বলে আসছে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা আন্তর্জাতিক সমালোচনা কোনোটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা আরো দীর্ঘ পাল্লার এবং আরো নিখুঁত প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে বলে দাবি করে আসছে। আর এখন যখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নাম আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে আসছে, তখন তেহরানের কৌশলগত অবস্থান আরো দৃশ্যমান হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে ইরান শুধু ক্ষেপণাস্ত্র ছুটছে না, তারা এক ধরনের রাজনৈতিক বার্তাও ছুটছে। সেই বার্তা হলো, সংঘাত যদি বাড়ে তাহলে যুদ্ধের ময়দান সীমান্তে আটকে থাকবে না, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির বাইরে থাকবে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অনেকটা দাবার বোর্ডের মতো, এক চালের জবাবে আরেক চাল, এক হামলার জবাবে আরেক হামলা, কিন্তু প্রতিটি চালের পেছনে রয়েছে বড় কৌশল, বড় হিসাব। সুপার পাওয়ারের রক্তচক্ষু আর পারমাণবিক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কঠিন এক চাল দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন যখন ওয়াশিংটনের আকাশ ছাড়িয়ে তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ছিল, ঠিক তখনই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণই শ্রেষ্ঠ রক্ষণ। এই নীতিতে ভর করে হরমুজ প্রণালী অচল করে দিয়ে এবং বাহরাইন কুয়েতের মার্কিন ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিল চালকের আসনে এখন তারাই। মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে দুটো জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে IRGC হরমুজে থাকা দুটো জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরো বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এই ঘোষণার পরেই তেলের দাম কিছুটা বেড়েছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ধমনী হরমুজ প্রণালী। এই জলপথকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আস্ফালন করছিল, তাদের চরম শিক্ষা দিল IRGC। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে গভীর রাতে হরমুজ প্রণালীতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকারী দুটি বিশাল আকার মার্কিন মদতপুষ্ট তেল ট্যাঙ্কারে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
ইরান কেবল কেতাবি হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। ওমানের মুসান্দাম থেকে ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে যে প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয় তা এখন পর্যন্ত সম্পূর্ণ খাঁ করছে। মার্কিন নৌবাহিনীর দম্ভকে ধূলিসাৎ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই জলসীমায় তেহরানের অনুমতি ছাড়া পাতার একটি অংশও নড়বে না। ট্রাম্প প্রশাসন যখন হোয়াইট হাউসে বসে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার সস্তা হুমকি দিচ্ছিল, ঠিক তখনই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নেমে আসে সাক্ষাৎ নরক। IRGCর ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন ফাঁকি দিয়েছে আমেরিকার তথাকথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শেখ ঈসা বিমান ঘাঁটি বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের মূল ঘাঁটির নাকের ডগায় অবস্থিত এই বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনাচ্ছে ইরানি ড্রোন। আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি কুয়েতের এই দুটি কৌশলগত ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে মার্কিন যুদ্ধ বিমান ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসছে। এই হামলা মার্কিন সামরিক ইমেজের উপর এক বিশাল চপেটাঘাত। ইরান প্রমাণ করেছে তাদের রেঞ্জ বা সক্ষমতা কেবল নিজেদের সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগরের যে কোনো প্রান্তে মার্কিনীদের ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে স্ট্রংম্যান দেখানোর চেনা ছকে ট্রাম্প দাবি করেছিলেন ইরান শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী রূপকে স্রেফ হতাশার লক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের দূরদর্শী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পাশে রাশিয়া। আমেরিকা কি এবার দুই ফ্রন্টে আটকা পড়বে? যুদ্ধের ময়দানে একা লড়ছে না ইরান, পেছন থেকে কেউ আছে, শক্তিশালী পরমাণু অস্ত্রধারী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। সেই দেশটির নাম রাশিয়া। শুরুটা কোথায়? হরমুজ প্রণালী। একটি মার্কিন সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছিল, হঠাৎ ড্রোন হামলা, হেলিকপ্টার ভূপাতিত। ট্রাম্প সরাসরি ইরানকে দোষী বললেন প্রতিশোধ নেওয়া হবে, কথা রাখলেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ঘোষণা দিল বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও জাস এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনে আঘাত করা হয়েছে। ইরান বলল, আমরা হেলিকপ্টার ভূপাতিত করিনি, কিন্তু চুপ করে বসে রইল না। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরানের সশস্ত্র বাহিনী। আগুনে আগুন, রাশিয়া মাঠে নামল। এবার নড়ে চড়ে বসল মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সরাসরি বললেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলছে। রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন। শুধু উদ্বেগ নয়, দুই পক্ষকে সংযম দেখাতে বললেন। সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানালেন, কিন্তু মনে রাখবেন, রাশিয়া যখন সংযম বলে তখন আসলে বলে আমেরিকা থামো। আল জাজিরা এই খবর বিশেষভাবে তুলে ধরেছে। রাশিয়া শুধু কথায় থামেনি, এটা নতুন কিছু নয়। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই রাশিয়া ইরানের পাশে। শুধু বিবৃতি নয়, গোয়েন্দা তথ্য দিয়েছে, প্রযুক্তি সহায়তা দিয়েছে, সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। মার্কিন ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরান যতটুকু লড়তে পেরেছে তার পেছনে রাশিয়ার হাত আছে। এই সমর্থন না থাকলে ইরান কতদিন টিকত সেটা নিয়ে প্রশ্ন আছে। কেন রাশিয়া ইরানের পক্ষে? বিশ্লেষকরা সহজ করে বলছেন, ইরান ও রাশিয়ার একটাই শত্রু, আমেরিকা। দুই দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। দুই দেশই চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব সরে যাক। পুতিন আগে পরিষ্কার করে দিয়েছেন, মস্কো আর তেহরানের সম্পর্ক একটি কৌশলগত অগ্রাধিকার। মানে এটা শুধু বন্ধুত্ব নয়, এটা রণনীতি। এবার সেই রণনীতির হিসাবটা বুঝুক। ইরান যদি আমেরিকার কাছে হেরে যায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আরো শক্তিশালী হবে। পরের টার্গেট হতে পারে রাশিয়ার মিত্ররা, এমনকি একদিন রাশিয়া নিজেও। তাই ইরানের হেরে যাওয়া মানে রাশিয়ারও হেরে যাওয়া, এটা পুতিন ভালো বোঝেন। বিশ্বযুদ্ধের গন্ধ। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে? একদিকে আমেরিকা আর ইসরায়েল, অন্যদিকে ইরান আর রাশিয়া। চীনও চুপ করে দেখছে, নিজের হিসাব কষছে। হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ব তেল বাজার অস্থির, মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল পড়ছে। এই পরিস্থিতিতে রাশিয়া যদি শুধু বিবৃতি দিয়েই থেমে না থাকে, যদি আরো সক্রিয় ভূমিকায় নামে, তাহলে ছবিটা সম্পূর্ণ বদলে যাবে। আমেরিকা তখন দুই ফ্রন্টে আটকা, একদিকে মধ্যপ্রাচ্যে ইরান, অন্যদিকে পরোক্ষভাবে রাশিয়ার চাপ। এরপর কি হবে কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কিন্তু একটা কথা নিশ্চিত, এই লড়াই এখন শুধু ইরান বনাম আমেরিকার লড়াই নয়, এটা দুটো বিশ্ব ব্যবস্থার সংখ্যা। একদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট, অন্যদিকে রাশিয়া ইরানের পক্ষ।
মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে মিসাইল উঠছে সেগুলো শুধু জর্ডান বা বাহরাইনের আকাশ কাঁপাচ্ছে না, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ইতিহাস লেখা হচ্ছে প্রতিটি রাতে। মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত করবে ইরান। আমেরিকা কি প্রস্তুত? সীমানা ভাঙছে। এতদিন লড়াই ছিল মধ্যপ্রাচ্যে, জর্ডান, বাহরাইন, কুয়েত, ইরাক, কিন্তু এখন ইরান সংকেত দিচ্ছে মানচিত্র আরো বড় হচ্ছে। আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি আছে সব এখন নিশানায়। সংসদ সদস্যের বোমা ফাটানো দাবি। ইরানের সংসদ সদস্য আলী কাজেরিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তার নাম পরিচিত। তিনি সরাসরি বললেন, ইরান এখন মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত শুরু করেছে, কারণ ওই দূরের ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা হচ্ছে, তাই সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। আরো বললেন, এই যুদ্ধে আমেরিকা ইতিমধ্যে 16টি আঞ্চলিক ঘাঁটি হারিয়েছে। এই সংখ্যা যদি সত্য হয়, তাহলে আমেরিকার সামরিক অবকাঠামো মধ্যপ্রাচ্যে একটি বড় ধাক্কা খেয়েছে। শুরু হয়েছিল একটি হেলিকপ্টার দিয়ে, হরমুজ প্রণালী। মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার টহলে হঠাৎ ড্রোন হামলা, 2 সেনা সদস্য বেঁচে গেলেন অলৌকিকভাবে। ট্রাম্প রাগে ফুটছিলেন। তিনি নিজেই বললেন, খুব দামি হেলিকপ্টার, কিন্তু মানুষ দুটো বাঁচায়, ভাগ্য ভালো। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। সেন্টকম তাৎক্ষণিক পদক্ষেপ নিল। বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, রাডার সাইট সব ধ্বংস। সেন্টকম বলল, এটা আত্মরক্ষামূলক আনুপাতিক জবাব। ইরান বলল, এটা আগ্রাসন। MQ-9 ভূপাতিত সরাসরি ক্যামেরায়। এরপর ইরান একটা কাজ করলো যা পুরো বিশ্বকে চমকে দিল। IRGC নাটকীয় ফুটেজ প্রকাশ করলো। আমেরিকার MQ-9 রিপার ড্রোন, কোটি কোটি ডলারের সার্ভেইলেন্স মেশিন, বুশেহর প্রদেশের আকাশে ট্র্যাক করা হলো, নিশানা নেওয়া হলো, ধ্বংস করা হলো, সব ক্যামেরায় ধরা। বার্তাটা স্পষ্ট, আমেরিকার সামরিক সম্পদ এখন আর অস্পৃশ্য নয়। জর্ডানে F-35 হ্যাঙ্গার উড়িয়ে দেওয়ার দাবি IRGC বিবৃতি দিল। আল আজরা এয়ারবেস, জর্ডান, দীর্ঘ পাল্লার সলিড ফুয়েল মিসাইল, 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। কি ছিল সেই লক্ষ্যবস্তু? F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। IRGC ঘোষণা করল, শিশু হত্যাকারী আমেরিকান বাহিনীর ঘাঁটিতে 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্য আঘাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। এর আগে 21টি লক্ষ্যবস্তুতেও আঘাতের দাবি করেছে ইরান। একই সাথে বাহরাইনের 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের একাধিক এয়ারবেস, ইরাকের হারার ঘাঁটি। ইরান বলছে সব নিশানায়। ইরানের হুঁশিয়ারি, পরিণতির দায় আমেরিকার। ইরানের কাটামারিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার আনুষ্ঠানিক বিবৃতি দিল, মিথ্যা অজুহাতে হামলা চালানো সন্ত্রাসী। মার্কিন বাহিনী যদি আবার ইরানে আগ্রাসন করে, আঞ্চলিক লক্ষ্যবস্তুর তালিকায় থাকা নির্ধারিত সব ঘাঁটিতে আরো ভয়ঙ্কর ও ব্যাপক হামলা চালানো হবে। পরিণতির সম্পূর্ণ দায় আমেরিকার। IRGC আরো যোগ করল, ইসলামের বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে চূর্ণকারী ও নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত। জর্ডান কি ভুল করল? কাজেরিয়ান একটা বিপজ্জনক কথা বললেন। জর্ডান আমেরিকাকে তার আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। এটা করে জর্ডান নিজেই সংঘাতের পক্ষ হয়ে গেছে, তাই জর্ডানও বৈধ লক্ষ্যবস্তু। এটা শুধু কথার কথা নয়, মিসাইল ইতিমধ্যে পড়েছে। এরপর কোথায় যাচ্ছে এই যুদ্ধ? সেন্টকম বলছে অপারেশন শেষ, ইরান বলছে শুরু মাত্র। একদিকে ট্রাম্পের আরো কঠিন মার, অন্যদিকে ইরানের মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত। হরমুজ বন্ধ, তেলের বাজার টালমাটাল, রাশিয়া পেছনে, বিশ্বের নজর মধ্যপ্রাচ্যে। প্রতিটি মিসাইল একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই যুদ্ধ কোথায় থামবে?